আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিজম মাথা উঁচু করে তাকালো, পলক ঝাপটালো কয়েকবার। আলপি ওর হাত ধরে টেনে তুলল। উত্তরের অপেক্ষা না করে একটা নৌকা ঠিক করে। তারপর নিজমকে সাবধানে উঠিয়ে নিজম উঠল। নিজম দেখলো আলফির চোখে অদৃশ্য অধিকারবোধ। এই অধিকারবোধ কিসের তার? প্রথম দিন অটোয়াতে আলফির বাড়িতে আসার পর আলফি বলেছিল, রাইট না হলে তুমি এখানে আসতে না। নিজম তাকালো আলফির পিঠের দিকে। দুজনে মিলে কেন নামক নৌকাটাতে চালাবে। অতপর অনির্দিষ্ট গন্তব্যের মতো চলতে লাগলো। বিকালটা রিডো নদীর বুকে ক্যানোয়িং করেই কাটালো তারা। সময়টাও উপভোগ করলো দুজনে দুজনের মনের খবর জানে না। প্রকৃতিতে গোধূলি, দুজন একটা মনোরম প্রিয় প্রহরে গোধূলি বেলা উপভোগ করছে। ওরা নৌকাটা নিয়ে ফিরে আসলো সূর্য অস্তমিত হওয়ার প্রান্তে। আস্তে আস্তে নদীর গর্ভে যেন তলিয়ে যাচ্ছে। নিজম আলফি সেই দিকেই দেখছে। একজনের দৃষ্টি স্থিত, আরেকজনের চঞ্চল। নিজম চঞ্চল চিত্তে ওই গোধূলির আলোয় আলফির দিকে এক পলক চাইল। আলফির এক পাশের ফর্সা খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে পড়ন্ত বিকেলের সূর্যের শেষ আলো এসে পড়েছে। কপালের উপর অবিন্যস্ত ঈষৎ বাদামি ও কালোর মিশলের চুলগুলো চিকচিক করছে। সেকেন্ড দুই পেরোতেই দৃষ্টি আবার সম্মুখে অস্তমিত রবির দিকে নজর ঘোরালো। মনের মাঝে দামামা সে স্পষ্ট শুনতে পেল। তার মন বলছে, তোমার পাশে দাঁড়ানো যুবকটিকে তুমি ভালোবাসো। এই যে রক্তিম শরতের গোধূলি, সময়টা প্রিয় মানুষের সাথে উপভোগের। তুমি তাকে সম্পূর্ণ না জেনেও ভালোবাসো। দুজনের হাতের সাথে হাতের সামান্য স্পর্শ পেল। তাকালো দুজন দুজনার দিকে। সূর্য আজকের মতো বিদায় জানিয়েছে পশ্চিম দিগন্ত দিয়ে। পাখিদের কিচিমিচির ঘরে ফেরার লক্ষ্য। ওদেরও তো ফিরতে হবে। আজকের বিকেলটাতে কিছু মিশ্র অনুভূতির সাক্ষী ওরা। গভীর রাত, সনসন বাতাস বইছে। নিস্তব্ধতা ভেদ করে শুধু বাতাসে ও বাতাসের সাথে দোদুল্যমান গাছগুলোর শব্দ আসছে। প্রচণ্ড বাতাসে রাতভর বৃষ্টির পূর্বাভাস। খোলা বেলকনির পর ঠাই সরিয়ে একটি মানবছায়ার আগমন ঘটল। রাত্রি তৃতীয় প্রহর। দূরে স্ট্রিট লাইটের ও কৃষ্ণপক্ষের চাদর টিমটিমে আলোয় মানুষটির প্রবেশের আগে ছায়া পড়েছে। নিঃশব্দে সে বিছানার কোণে বসল আলফি। আলফা হাতে প্রিয়তমার মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিল। বারান্দার ঠাই খোলাতে হুড়হুড় করে শীতল বাতাস ঘরময় ছেয়ে গেছে। কুকড়ে গেল ঘুমন্ত নিঝুম। আলফি ওর কমফোর্টারটা টেনে দিয়ে খানিক উষ্ণতা দিতে চেষ্টা করলো। প্রায় কিছুক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখতে দেখতে উন্মুক্ত কপালে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ খুব গভীরভাবে ছোঁয়ালো। অতঃপর ধিমি স্বরে বলল, লাভ ইউ লাইক দিস ওয়ার্ল্ড উইন্ড ঝুম সুইটহার্ট। বন্ধ চোখের ঘুমন্ত মেয়েটি কেঁপে উঠল। তৎপর হয়ে উঠে দাঁড়ালো। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আকাশপুরে কৃষ্ণকায় মেঘ কন্যাদের কান্না বেরিয়ে আসলো। ঘুম ছুটে গেল নিঝুম। নিজের কপালে হাত ছুঁয়ে হাঁসফাঁস করে থাই গ্লাসের পর্দার ফাঁকে বাহিরে যত দূর নজর যায় দেখছে। সে কি আবারও স্বপ্ন দেখল? বিছানা ছেড়ে উঠে পর্দাটা সম্পূর্ণ টেনে দিল। তারপর আবারও ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়ল। সকালে নাস্তার টেবিলে নাস্তা করছে দুজন। আলফির ব্রেড খেতে খেতে ফোনে কিছু একটা দেখছে। খুবই মনোযোগ সেদিকে। নিজম হালকা কেশে ডাকলো ওকে। আলফি একবার নজর উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে যে আবারও ফোনে মনোযোগ দিল। নিঝুম বলল, আমার মনে হয় জায়ান আমাকে খুঁজে পেয়ে গেছে। ওর কথা শুনে এক পলক তাকিয়ে ফোন রাখে হালকা হেসে ব্রেড খেতে লাগলো। নিঝুম প্রতি উত্তরের জন্য অপেক্ষা করে হতাশ হয়ে ফের বলল, কাল রাতে আমি জায়ানকে ফিল করেছি। এই কথাতে বিষম খেলো আলফি। ঝটপট পানি খেয়ে নিজেকে ধাতস্থ করেই বলল, ফিল করেছো মানে? তুমি তো জায়ানকে কখনো দেখোইনি। কে বললো দেখিনি? দেখেছি আমি। নিজমের উত্তরে বিভ্রান্ত আলফি শুধালো, দেখেছো মানে? কালই তো ছবি দেখলাম। কেন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কানের কাছে ফোন না থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতাম। ফুস করে নিঃশ্বাস ছাড়ে আলফি। অতঃপর বলে, ও, তা জায়ানকে ফিল করেছো কিভাবে? তোমার ড্রিমে এসেছিল বুঝি? বলে আড়ালে হাসলো আলফি। কিন্তু নিঝুম চিন্তিত হয়ে বলল,
স্বপ্ন কিনা জানি না, এর আগেও আমি জায়ানকে ফিল করেছি গভীর রাতে কেউ আমার পাশে এসে বসে, আমার দিকে গভীর দৃষ্টি ফেলে দেখে, তারপর চলে যায়। কপালে আমি কারোর স্পর্শ পেয়েছি জানো। আলফি স্নিগ্ধ দৃষ্টিতে নিঝুমকে দেখছে। নিঝুম কি জেগে গেছিল? নড়ে চড়ে তো উঠেছিল। আলফি ওকে পরীক্ষা করতে বলল। আজকাল স্বপ্নেও তুমি তোমার হাজব্যান্ডকে মিস করে দেখছি। আমার ভয় করছে আলফি। নির্ঝর ভাইয়া যেই ছবিটা দিয়েছিল সেটা কোথাকার, সেটাও নির্ঝর ভাইয়া জেনে আমাকে বলেছে। সে টরেন্টোতে চলে এসেছে, এখন অটোয়াতে পৌঁছতে সময় তো লাগবে না। রিল্যাক্স, তুমি জায়ানকে নিয়ে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করছো। আপাতত সেসব ছেড়ে পড়তে মনোযোগ দাও। খাওয়া হলে উঠে এসো, উই আর গেটিং লেট। টিস্যুতে হাত মুছতেই উঠে গেল আলফি। নিঝুম চিন্তিত হয়ে খাচ্ছে। নিঝুমকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আলফি অফিসে গেল। আজ সে ক্যামিলিয়ার সাথে একটা বিজনেস ডিলে আসবে। ক্যামিলিয়া সেই মেয়েটি যার সাথে বছর 3 আগে তার রিউমার বেরিয়েছিল। একটা ডিল শেষে আরেকটা ডিল করার আগে ক্যামিলিয়ার কিছু বিষয় সে জানতে পেরে গেছিল। তারই রাইভাল কোম্পানির সাথে সে মিলিত, ওদের কোম্পানির সাথে ষড়যন্ত্র করছে। তাই আলফি ক্যামিলিয়াকে ডেকে বলেছিল সে আর কোনো নতুন ডিলে যাবে না, কিন্তু ক্যামিলিয়া সেটা মানতে পারেনি। দুজনের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়। শেরবারের মতো ক্যামিলিয়া হার মেনে চলে গেল, সে হার মানেনি। আলফিকে ধ্বংস করার জন্য ছক কষছে। নারী মনের কুটিল ষড়যন্ত্রে সে ধরতে পারেনি। প্রথম ডিল সাকসেস হওয়ার পার্টিতেই সুযোগটা নেয় ক্যামিলিয়া। আলফি হালকা পাতলা ড্রিঙ্ক করে, তাও শুধু ওয়াইনটাই। নিউ ইয়র্কের এক নাইট ক্লাবে সবাই মিলে নাচে গানে এনজয় করছিল। আলফি এক জায়গায় বসেছিল ওয়াইনের গ্লাস নিয়ে। তখন ক্যামিলিয়া ওর পাশে সে দাঁড়িয়ে জায়ানের ওয়াইনের গ্লাসে কিছু একটা মেশায়। হতাশ নিঃশ্বাস ছাড়ল আলফি। সেদিন তার অ্যাসিস্ট্যান্ট যদি তাকে না বাঁচাতো তবে হয়তো ক্যামিলিয়া সফল হয়ে যেত। আজকে আবার ক্যামিলিয়ার কোম্পানির সাথে নতুন ডিল করছে একটা উদ্দেশ্য নিয়ে। নিঝুম ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। পাশে বসা নোয়া নামে তার নতুন বান্ধবী। তখন নিঝুমের ফোনে নোটিফিকেশন এলো। ক্লাসের সময়টায় সে ফোন সাইলেন্ট করে রাখে, তবে স্ক্রিনে মেসেজ ভেসে উঠতেই ভুরু কুচকালো। আননোন নাম্বার থেকে মেসেজ, বলছে ক্লাসের পর ক্যান্টিনে যেতে। নিঝুম মেসেজটা ওপেন করলো। মেসেজের শেষে অ্যালেক্সের নাম। নিঝুম বুঝতে পারলো না হঠাৎ অ্যালেক্স কেন তাকে ক্যান্টিনে যেতে বলছে, আর তার নাম্বারই বা কোথায় পেয়েছে। নিঝুম ধিমি স্বরে মোনাকে শুধালো। হাউ ডিড অ্যালেক্স গেট মাই নাম্বার? I didn't give anyone my number except you and no. মোনা ইশরাই বলল সে দেয়নি। পাশ থেকে নোয়া দাঁত বের করে হেসে জানালো সে দিয়েছে। অ্যালেক্স নাকি তাকে বলেছিল খুব দরকারি কথা আছে নিঝুমের সাথে। নিঝুম হতাশ হলো। এর আগেও অ্যালেক্স তার থেকে মোবাইল নাম্বার চেয়েছিল, কিন্তু সে দেয়নি। ক্লাস শেষে ক্যান্টিনে যেতেই অ্যালেক্সের দেখা পায়। অ্যালেক্স এক প্রকার ছুটে এসে এক্সাইটেড মনোভাব নিয়ে নিঝুমের হাত ধরে। নিঝুম চমকে ওঠে, হাত ছাড়িয়ে নিয়ে কাট কণ্ঠে বলে, Relax, come with me. তারপর ওরা বসে। বসার পর অ্যালেক্স বলে, You're not married. What? Yes, I find out that Alfie lied to me that day. And your reaction was also surprise after hearing that. You don't have even your wedding ring. বলে অ্যালেক্স ওর হাতের দিকে ইশারা করলো। নিঝুম মাথায় হাত দিয়ে বসলো। আলফি ঠিকই বলেছিল, এই অ্যালেক্স মোটো সুবিধা নয়। তার সাথে ফ্ল্যাটিং করার একটা সুযোগ সে মিস করে না। সে বিরক্ত ভরা কণ্ঠে বলল, Please Alex, whatever I married or not, the truth is I am not interested in you and I am not going to give you any explanation about my marriage. নিভে গেল অ্যালেক্স। আবার কিছু বলতে চাইলে তার আগে নিঝুম উঠে গেল। ক্যামিলিয়া এসেছে আলফির অফিসে। আলফির অফিস রুমে দুজন মুখোমুখি টেবিলের দুপাশে বসা। ক্যামিলিয়ার চোখে মুখে বিজয়ী ভাব, এক আত্ম অহংকার। ক্যামিলিয়া তার স্বভাব সুলভ হাসি হেসে বলে, It's been long and we meet again. You are more handsome than ever. হাসলো আলফি, তারপর বলল,
Thanks for your compliment. I think we should discuss about our new deal. ক্যামেলিয়া দমে গেল কিছুটা। সে ভেবেছিল এত বছর পর যেহেতু আবারও জ্যান তার সাথে কাজ করতে চাচ্ছে, তার মানে জ্যান ওর প্রতি ইন্টারেস্ট। ডিল ফাইনাল করলো আলফি। দাঁড়িয়ে হাত বাড়ালো ক্যামেলিয়ার দিকে। সবটাই ফর্মাল। ক্যামেলিয়া বুঝতে পারছে না জ্যান চাইছে কি, নাকি প্রথমে একটু ভাব নিচ্ছে, কিন্তু সে গুণাক্ষেরও অপর পাশের ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পারল না। ক্যামেলিয়া চলে যাওয়ার পর আলফি টেবিলে দু হাতের কোনোই ঠেকে হস্তদ্বয় মুঠোবন্দি করে রহস্যময় হাসল। তখন আলফির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার, মিস ক্যামেলিয়ার অ্যাক্টিভিটিতে আপনার নজর রাখছি। রাখো, এই ডিল তেমন বড় কিছু না আমার কোম্পানির জন্য, জাস্ট সত্যিটা দুনিয়ার সামনে আনার জন্যই এই ডিল। ইয়েস স্যার। এরপর অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আলফিও অফিস থেকে বেরিয়ে পড়ে। অমাবস্যা পেরিয়ে পূর্ণিমা আসার দ্বার প্রান্তে। আলফির বাবা মা কাল রাতে অটোয়াতে এসেছেন, থাকবেন এখানে 2-3 সপ্তাহ। ওনারা আসার পর থেকে নিজম প্রথমে গাঢ় হয়ে থাকলেও আলফির মা মিসেস আর্লিন খুব মিশুক প্রকৃতির। ছুটির দিন আজ। নিজমের ইউনিভার্সিটি বন্ধ। ঘুম থেকে উঠে নিজম মিসেস আর্লিনের সাথে রান্নাঘরে গল্প করছে। কথায় কথায় নিজম বলে, Auntie, why do you guys live in New York for most of the time? I mean, here is a beautiful house. তাছাড়া আলফিও এখানে থাকে। Oh dear, actually I was love to live with my in-laws. They are so lovely, especially Ma. When I was 17, my mom died. Then I went to New York to study in New York. I meet with Junaid and his family. They always treat me good. Of পিও, আসলে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে ভালোবাসতাম। ওনার খুব ভালো ছিলেন, বিশেষ করে মা। আমি যখন 17 বছরে তখন আমার মা মারা যান। তারপর আমি নিউ ইয়র্কে আসি পড়াশোনার জন্য। সেখানে জুনাইদ ও তার পরিবারের সাথে দেখা হয়। ওনারা আমাকে খুব ভালোবাসতেন। আলফিও তার দাদা দাদি খুব প্রিয় ছিল। আলফি অটোয়াতে আসুক সেটা ওনারা জানি, কিন্তু আলফি ওয়াজ সো স্টাবন দ্যাট টাইম 7 years ago দে লেফট আস। কিন্তু আমরা এখনও নিউ ইয়র্কেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজম আর্লিনের মুখে এত সুন্দর বাংলা শুনে নিজম অবাক হয়। তা দেখে মিসেস আর্লিন হেসে ফেলেন, বলেন, মা ও জুনায়েদ আমাকে বাংলা শিখিয়েছে। অ্যাকচুয়ালি মম ওয়াজ নট সো গুড ইন ইংলিশ, সো আমি এখন বাংলা খুব ভালো বলতে পারি। তাহলে তো ভালোই। এখানে আলফি ছাড়া বাকি সবার সাথে আমার ইংলিশে কথা বলতে হয়। রিসেন্টলি এক ইন্ডিয়ান বাঙালি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। ও আমার ডিপার্টমেন্টের না। মিসেস আর্লিন হাসলেন। তারপর নাস্তা সব নিয়ে টেবিলে সাজিয়ে রাখলেন। আলফি ও আলফির বাবাকে ডাকলেন। নাস্তা খেতে খেতে আলফি বলল, তুমি এই ডাল সবজিটা খুব ভালো বানাও, গ্র্যান্ডমায়ের মতো। অনেকদিন পর এসব খাচ্ছি। মিস্টার জুনাইদ মুখ ফসকে বলে ফেলেন, তোমার মা তোমার দাদির থেকে শিখেছে, এবার তোমার মা তোমার বউকে শেখাবে। আলফি কেসে উঠল। মিসেস আর্লিন ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে স্বামীকে চোখে ইশারায় শাসালেন। নিজম মলিন মুখে খাচ্ছে। সে অতশত ভাবেনি। সে ভাবছে হুট করে তার জীবনে ওই বিয়েটা না আসলে সেও হয়তো আলফির বউ হইতো। আলফির মাকে তার খুবই পছন্দ হয়েছে। এদিকে এতদিন হয়ে গেল, 3 সপ্তাহ। জায়ন কি সত্যি তার খোঁজ পায়নি? প্রায় রাতে সে ঘুমের মাঝে জায়নকে নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্নগুলো এতটাই বাস্তব হয় যে তার মনের মধ্যে গেঁথে থাকে। ইদানিং সে আলফির সাথেও খুব একটা কথা বলে না। পড়াশোনার ব্যস্ততার সাথে সাথে সে কিছুটা এড়িয়ে চলে। মনের মাঝে তার একটা অপরাধবোধ কাজ করে। না চাইতেও এক অপ্রিয় পুরুষের সাথে যে বন্ধনে সে বাধা পড়েছে, সেই বন্ধনটা তো পবিত্র। জীবনের 19টা বসন্তে সে অনেক কিছু সহ্য করেছে। সেখানে এটাও না হয় সহ্য করে নিবে, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় তার। বড় আব্বু যদি তার সাথে এমনটা না করত, তাহলে সে আলফির সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারত। আলফি নিজেকে স্বাভাবিক করে নিজমের দিকে তাকালো। নিজম কেমন নিষ্প্রাণ দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আনমনে খাচ্ছে।
আলফি ইশারায় মিসেস আর্লিনকে তা দেখালো। মিসেস আর্লিন নিজুমের কাঁধে হাত রেখে সহর্ষে বলেন, এখনো তো আলফির বউকে পাচ্ছি না, বাট আমি এখন নিজুমকে কুকিং শেখাতে পারি। কি নিজুম, শিখবে? বেখালি থেকে সজাগ নিঝুম কৃত্রিম হেসে মাথা দোলায়। রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। মিসেস আর্লিন নিঝুমকে সাথে নিয়ে রান্না করছেন। আলফি ও মিস্টার জুনায়েদ ল্যাপটপ নিয়ে বাড়ির দক্ষিণ পাশে টেবিলে চেয়ারে নিয়ে বসেছে। বাবা ছেলের কাজের কথা শেষে মিস্টার জুনায়েদ বলেন, তুমি কতদিন নিঝুমের থেকে সত্যিটা লুকাবে? যতদিন আমি দুনিয়ার সামনে নিজের নামে রিউমারের সত্যিটা ক্লিয়ার করছি। ক্লিয়ার তো হয়ে গেছিল। তুমি যে স্বেচ্ছায় ওই রুমে যাওনি সেটাও প্রমাণ হয়ে গেছিল। তোমাকে ড্রাঙ্ক অবস্থায় ক্যামেলিয়া হোটেল রুমে নিয়ে গিয়েছিল। সেই রুমের সিসিটিভি অফ ছিল। প্রমাণ শুধু এটাই হয়েছিল, ক্যামেলিয়া ও আমার মধ্যে মিউচুয়াল সব কিছু ছিল। দেখাচ্ছিল দুজনেই আমরা ড্রাঙ্ক ছিলাম। রেপ অ্যালিগেশনটা মিথ্যা প্রমাণ হয়েছিল শুধু, কিন্তু আমার সেন্সে আমি যতটুকু মনে করতে পারি আমাদের মধ্যে কিছুই হয়নি। এমনকি ক্যামেলিয়া জেলে আমার কাছে গিয়ে বলেছিল সে সব আমার উপর রেভেঞ্জ নিতে করেছে। তাই আমি আবারও ক্যামেলিয়ার সাথে কাজ শুরু করেছি। তাহলে নিঝুমকে এখন কেন বিয়ে করলে? নিঝুম এখানে আসার পর সব কিছু প্রমাণ হওয়ার পর বিয়ে করতে? আমি তাই চেয়েছিলাম, কিন্তু নিঝুমের চাচার কোম্পানির সাথে আমাদের যে বিজনেস ডিলটা তুমি করতে চেয়েছিলে সেটা করতে আমি বাংলাদেশে যাই। সেখানে আমি ওনার আরেকটা বিজনেস পার্টনার, মানে যার থ্রুতে তুমি নিঝুমের আঙ্কেলের কোম্পানির সাথে ডিল করবে ভেবেছিলে। 3টা কোম্পানি একসাথে কোলাবোরেশন করবে। সেই লোকের সাথে নিঝুমের আঙ্কেলের কিছু কনভারসেশন আমি শুনে ফেলেছিলাম। লোকটা মিডল এজের, নিঝুমের আঙ্কেলের কাছে নিঝুমকে বিয়ে করার প্রপোজাল দিয়েছে। অ্যান্ড যদি বিয়ে দেয় তবে এই ডিল হলে যেই পরিমাণ লাভ তার কোম্পানি হবে সেগুলো সে নিঝুমের আঙ্কেলকে দিয়ে দেবে। নিঝুমের আঙ্কেল একটু হ্যাজিটেট করলেও আমার মনে হচ্ছিল তিনি রাজি হয়ে যেতেন, কারণ ওই লোকের কারণেই সে আমাদের সাথে এত বড় ডিলটা করতে পারছিলেন। এজন্য আমি ওই লোকের কোম্পানিকে এন্ড মোমেন্টে ডিল সাইনের আগেই সরিয়ে দিই। তারপর নিঝুমের চাচাকে আমারও নিঝুমের বিয়ের প্রপোজাল দিই। আমি নিঝুমকে বলতাম যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নিঝুম যখনই আমাকে মেসেজ করে বলল যে যার সাথে ওর বিয়ে হয়েছে সে গুন্ডা, রেপিস্ট, মাফিয়া এসব, তখন আমি আর আমার পরিচয় বলিনি। এসব যে ওই লোক ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। কিছু করার নেই ড্যাড, আমার কাছে আর কোনো বেটার অপশন ছিল না। ক্যামেলিয়ার সাথে ডিলটা খুব জলদি শেষ হবে, তারপরেই ওর ট্রুথ রিভিল হবে। বুঝলাম। কতদিন লাগে? মেয়েটা খুব মিষ্টি। তুমি যে জায়ান আহমেদ জানলে দুঃখ পাবে। মিস্টার জুনায়েদ ছেলের কাঁধে হাত রেখে ভরসা দিলেন। অক্টোবর পেরিয়ে নভেম্বর, প্রকৃতির শরতের ছোঁয়া বহাল থাকলেও শীতের পরশও বেশ জোরে সোরেই আসতে শুরু করেছে। নিঝুমের সময় কাটছে ইউনিভার্সিটির ক্লাস ও বাড়িতে এসে আলফির মায়ের সাথে। আজ সকালে মিসেস আর্লিন ও মিস্টার জুনায়েদ টরেন্টো গিয়েছি নিজের বোনের বাড়িতে বেড়াতে। আলফিরও আজ ক্লাস আছে, তাই নিঝুমকে আজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে আলফির জন্য অপেক্ষা করতে হবে। তবে মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিন অটোয়াতে আসার পর যেসব দিন আলফির ক্লাস থাকে সেসব দিন মিস্টার জুনায়েদের নিঝুমকে ইউনিভার্সিটিতে নিয়ে আসেন। আলফির অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটিতে গিয়েছে। সে এখন নিঝুমকে লাইব্রেরিতে থাকতে বলে ক্লাস করছে। লাইব্রেরিতে আরও কিছু স্টুডেন্ট আছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমে গেছে। নিঝুম লাইব্রেরিতে পড়ছে। হঠাৎ একটা মেয়ে এসে বলে, Someone is waiting for you outside. I didn't ask his name, but he is so handsome and tall. বলে মেয়েটি অন্য একটা টেবিলে গিয়ে বসলো। নিঝুম ভাবলো আলফি ডাকছে। ইউনিভার্সিটিতে অনেকেই ক্রাশ আলফি, তাছাড়া আলফি ছাড়া এখন কেউ ডাকবে না। নিঝুম আলফির নাম্বারে ডায়াল করতে করতে লাইব্রেরি থেকে বের হলো। এখনও আলফির ক্লাসের সময় শেষ হতে ঘন্টার মতো বাকি। প্রায় 20 থেকে 30 মিনিট আগে আলফির ক্লাস শেষ হয়। আজ হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়েছে। নিঝুম লাইব্রেরির বাহিরে এসে কাউকে দেখলো না, তাই সে ভবনের বাহিরে গেল। বাইরে যেতেই অন্ধকার। আজ কি এখানে লাইট নষ্ট হয়ে গেছে ভাবলো নিঝুম। তারপর দেখলো একজন দাঁড়ানো গাছের কাছে। পেছন থেকে দেখে আলফি মনে হলো না। আলফি তো সাদা শার্ট পরিহিত ছিল, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কালো জ্যাকেট পরনে। ততক্ষণে আলফি কলও রিসিভ করেছে। নিঝুম ফোনে আলফির কণ্ঠ শুনে আবারও ভেতরে প্রবেশ করতে ঘুরে তৎক্ষণাৎ পেছন থেকে
দুজন তার মুখ চেপে ধরে। অতর্কিত নিঝুমের ফোনটা ছিটকে ঘাসের উপর পড়ে। ছাড় পেতে গঙ্গাতে থাকে নিঝুম। ফোনের অপর প্রান্তে আলফি হঠাৎ নিঝুমের গঙ্গানে আওয়াজ পেয়ে ক্লাসের মাঝে উঠে দাঁড়ায়। ফ্যাকাল্টিতে কিছু না বলে ক্লাসের বাইরে ছুট লাগায় সে। হাতে ফোন, তার কানে এয়ারপোর্ট। ক্লাসে উপস্থিত সকলেই হতবাক হয়ে চেয়ে থাকে। নিঝুম ছাড়া পেতে খুব চেষ্টা করছে, কিন্তু দুজন সবলদেহী মানুষের সাথে কি পারা যায়? ওর এই ছাড়া পাওয়ার চেষ্টার মাঝেই একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। Oh, Nijum, babe. Why are you scared? It's me, Alex. Relax, babe. বলছে। নিঝুম অ্যালেক্সকে এভাবে দেখে যেন হতভম্ব। অ্যালেক্স তাকে ডেকে পাঠিয়েছে, আর এরা অ্যালেক্সেরই লোক। নিঝুম কিছু বলতে ছটফট করছে খুব, কিন্তু অ্যালেক্সও লোকেদের ইশারা করতেই ওরা নিঝুমকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। চেতনা হারিয়ে ঢলে পড়ে নিঝুম। তারপর অ্যালেক্স ওকে গাড়িতে তুলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়। সেখান থেকে নিঝুমকে নিয়ে গেছে আলফি। সেখানে এসে দেখে কেউ নেই, জায়গাটা ফাঁকা। সে নিঝুমকে কল কেটে আবার ওর নাম্বারে কল দেয়। ফোনে রিংটোন বেজে ওঠে কাছে কোথাও। অতপর ঘাসের উপর ফোনটা কুড়িয়ে পায়। আলফি চিন্তায় ও অস্থিরতায় দ্রুত নিজের গাড়ির দিকে ছুট লাগায় আর কল করে তার অ্যাসিস্ট্যান্টকে। বলে, শাহরিয়ার, এখনই অ্যালেক্সের লোকেশন ট্র্যাক করো। ওর ফোন বা গাড়ি দুটোর লোকেশনই ট্র্যাক করে আমাকে জানাও। তারপর কল কেটে সে গাড়ি স্টার্ট দেয়। তার ধারণা অ্যালেক্স নিঝুমকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে, তাই সে সেদিকেই গাড়ি ঘোরায়। নিঝুমের ফোনে সে অ্যালেক্সের কথা শুনেছিল। অ্যালেক্স যে এরকম করবে তা সে ভাবতেও পারেনি। অ্যালেক্স সবসময় ফ্ল্যাট করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা এসব করে, কিন্তু কিডন্যাপিং রাগে মাথার রগগুলো দপদপ করে, যেন ছিঁড়ে যাচ্ছে। স্টিয়ারিংয়ে কয়েকবার ঘুষিতেও রাগ কমছে না তার। ইতিমধ্যে গাড়ির স্পিড অনেক হাইতে তুলে দিয়েছে। সামনের গাড়িগুলোকে স্পিডে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন তাকে জানায়। অ্যালেক্স তার ফ্ল্যাটে যাচ্ছে না, শহরের বাহিরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আলফিও সেদিকে যাচ্ছে। আলফিকে দেখলে যে কেউ বলবে সে এখন খুনটাও করে ফেলতে পারে। এদিকে শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন পুলিশকেও দিয়ে দিয়েছে। শাহরিয়ারের ধারণা তার বস এখন যতটা রেগে আছে যে তার কারোর প্রাণের জন্য ক্ষতিকর। যদি আলফির দ্বারা কোনো খুন খারাপি হয়ে যায়, তবে আলফির রাগ সম্পর্কে তার কিছুটা ধারণা হলেও আছে, তাই সে আগে থেকেই পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অ্যালেক্সের লোকেশন স্থির দেখাচ্ছে। আলফিও সেই জায়গার কাছাকাছি। সে যেই স্পিডে গাড়ি চালাচ্ছে তাতে আর 5-7 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যালেক্স গাড়ি থামিয়ে নিঝুমকে তার পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। নিঝুম এখনও সেন্সলেস। ফার্ম হাউসের ভেতরে গিয়ে নিঝুমকে বিছানায় শুয়ে দিয়ে বেশ শক্ত করে হাত দুটো বেঁধে ফেলে। তারপর ঘরের সব আলো নিভিয়ে দেয়। কালো মোটা পর্দা টেনে দেয়, যাতে বাহির থেকে কেউ বুঝতে না পারে। পর্দা টানা শেষ হতেই সে গাড়ির শব্দ পায়। ভুরকুটি করে অ্যালেক্স খানিক পর্দা সরি বাহিরে স্ট্রিট লাইটের আলোতে দেখতে পাই গাড়ি পেছনে একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা লোক নেমে চারদিকে ঘাড় ঘুরিয়ে কিছু খুঁজতেছে। এখন রাত 10:30টার মতো বাজে, আর এটা কমার্শিয়াল এরিয়ার থেকে দূরে। এখানে বাড়িওয়ালাগুলো মানুষজন খুবই দ্রুত ঘুমিয়ে যায়। কিছু বাড়িতে এখনো আলো চলছে, আবার কিছু বাড়িতেও ফাঁকা। অ্যালেক্স বুঝে যায় আলফি তার খোঁজ পেয়ে গেছে। রাগে অ্যালেক্স খানিক জোরেই পর্দা টেনে দেয়। চতুর্দিকে নজর বুলিয়ে আলফি খেয়াল করে একটা বাড়ির পর্দা হঠাৎই সরে গেছে, যেন পর্দার আড়ালে কেউ ছিল। অ্যালেক্সের গাড়ি সেই বাড়ির সামনেই রাখা ছিল। বাড়ির পাশের বাড়িতেই সবে পর্দা সরছে। বাড়িটা পুরনো, দেখে মনে হচ্ছে অনেকদিন জঙ্গল পরিষ্কার হয়নি। বাড়ির গা বেয়ে জঙ্গলি লতার ঢাল ছাদ পর্যন্ত উঠেছে। আলফির মনে পড়ে অ্যালেক্স তাকে বলেছিল তার বাবার একটা পুরনো ফার্ম হাউস আছে, যা শহর থেকে দূরে। সেখানে তাদের বছরও যাওয়া হয় না। তার বাবা মা কিংস্টনে থাকে। আলফি দ্রুত বাড়িটির দিকে ছুটে যায়। অ্যালেক্সের হাত পা কাঁপছে। আলফি তার খোঁজ এত দ্রুত কিভাবে পেয়ে গেল? সে তো আলফিকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে দেখে এসেছিল। এমনকি আজকের ক্লাসের লেকচার অনুযায়ী ক্লাসটা ফুল টাইম লাগবে বলে তার ধারণা। তাহলে ভাবতে ভাবতে তার নজর নিঝুমের দিকে যায়। এই মেয়েটা তাকে ইগনোর করে, যা তার সহ্য হয় না। এই পর্যন্ত কোনো মেয়ে
অ্যালেক্সকে ইগনোর করেনি, বরং মেয়েদের আলোচনার মধ্যমণি সে। কিন্তু এই নিঝুম মেয়েটা নাকি বিবাহিত, কিন্তু তার বিশ্বাস হয় না। বিবাহিত হলে মেয়েটা আলফির বাড়িতে থাকবে কেন? আলফি থেকে কি সে কম সুন্দর? তাছাড়া মেয়েটাকেও দেখে মনে হয় না বিবাহিত। তাই আজ সে মেয়েটাকে একটা শিক্ষা দিতেই এখানে নিয়ে এসেছে। আবছা আলোর আধারিতে নিঝুমের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে ঘোর লেগে যাচ্ছে অ্যালেক্সের। মুখের ওপর আসা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। মেয়েটি সত্যি নজর কাড়া সুন্দরী, কানাডার সুন্দরী মেয়েদের থেকে একদম আলাদা ধরনের সৌন্দর্য। এজন্যই বুঝি এশিয়ান মেয়েদের সৌন্দর্য সবসময় ঐশ্বরিক মোহময়ী হয়। অ্যালেক্স নিঝুমের কানে কাছে ফিসফিস করে বলে, You will be mine, babe. মোবাইল সময় দেখে অ্যালেক্স নিঝুমকে আরেকটা দীর্ঘ সময়ের ঘুমের ইনজেকশন দিয়ে দিল। গাড়িতে তোলার আগে শর্ট অ্যাক্টিং একটা ইনজেকশন দিয়েছিল, যার দরুন কয়েক সেকেন্ডে নিঝুমের ঘুমে ঢলে মানে সেন্স হারিয়ে ফেলেছিল। তারপর কিছুক্ষণ পর আবার লম্বা সময়ে ঘুমানোর জন্য ইনজেকশন দিয়েছিল। ইনজেকশনটা দিয়ে বসতেই বাড়ির দরজায় ক্রমাগত দানবীয় ধাক্কা পড়ছে। অ্যালেক্স ঘাবড়ে গেল, সামলানো নিজেকে। হুট করেই কিছু চিন্তা করে ঘুমন্ত নিঝুমের সাথে কয়েকটা সেলফি তুলে নিল চটপট। তারপর নিজেই দরজা খুলতে অগ্রসর হলো, কিন্তু তার আগেই দরজা ভাঙার বিকট শব্দ ভেসে আসে। শোনা যায় আলফির কণ্ঠ। অ্যালেক্সের নাম ধরে গালি দিতে দিতে এদিকেই আসছে। আলফি ফোনের টর্চ জ্বালিয়ে নিঝুমকে রাখা রুমের কাছে এসেই অ্যালেক্সকে দেখে। তৎক্ষণাৎ কলার চেপে ধরে ওর, কয়েকটা ঘুষি লাগায় তৎক্ষণাৎ। হাসছে অ্যালেক্স। আলফির রাগ বাঁধন হারা, সে হিসিসি শুধায়, Where is Nijum? Tell me, bastard. অ্যালেক্স ইশারায় পেছনে বিছানায় দেখায়। আলফি ওকে ছেড়ে নিঝুমের কাছে যায়। মেয়েটা প্রাণহীন নিথরের মতো পড়ে আছে। গালে কয়েকবার আলতো স্বরে ডাকে ওকে, সার নেই। আলফি দাঁত কিরমির করে নাকের পাটা ফুলে রাগে বিস্ফোরণ করে ওঠে দাঁড়ায়। ফের কলার চেপে ধরে অ্যালেক্সের। What have you done with her? Why she is not responding? অ্যালেক্সের মুখের কোণে তাজা রক্ত লেগে আছে। সেই অবস্থাতেই সে হাসতে হাসতে বলে, Just 3 or 4 injection and see. আলফি ওকে আরো কতগুলো ঘুষি লাথি দিল, যার দরুন অ্যালেক্স মেঝেতে পড়ে গেছে। জখমি অবস্থা তার। আলফি চট জলদি নিঝুমের হাতের বাঁধন খুলল, তারপর কোলে তুলে নিল। সে অবস্থায় ঘুরে অ্যালেক্সকে উদ্দেশ্য করে বলে, Just wait for me. I will kill you. অ্যালেক্স ফের হাসে। এই হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে আলফির। আলফি নিঝুমকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ধরলে অ্যালেক্স প্রশ্ন ছুড়ে, Why are you so positive for this girl? Who is she? আলফি রুম থেকে বেরিয়ে যেতে যেতে উত্তর দেয়, It's none of your business. Of course, it's my business. We both are having a love relationship. থামে আলফি, ঘুরে কৌতুকের স্বরে প্রশ্ন ছুড়ে, You and Nijum are having a relationship, really? আলফির কণ্ঠের কৌতুক ও আত্মবিশ্বাস অ্যালেক্সকে কিছুটা দোতানায় ফেলল, কিন্তু সে অগাধ আত্মবিশ্বাস নিয়ে বলে, Yes. আলফি এগিয়ে এলে ওর দিকে দুটো ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় পরিষ্কার রুমের সকল বস্তু আলফি অ্যালেক্সের কানের কাছে এসে ফিসফিস করে বলল, Go hell with your so-called love relationship. তারপর ঘুরে আবার চলে যাচ্ছে। অ্যালেক্স বিভ্রান্তির স্বরে বলে, But why are you acting possessive, man? She's just a girl. She is not just a girl. She is my wife. বলে বড় বড় কদম ফেলে নিঝুমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আলফি। পেছনে রয়ে গেল হতভম্ব হতচকিত জখমি অবস্থায় অ্যালেক্স। নিঝুমকে নিয়ে বাড়ির বাইরে আসতেই কাছাকাছি পুলিশ গাড়ির সাইরেনের শব্দ শুনতে পায়। বুঝেছে শাহরিয়া নিশ্চিত পুলিশকে খবর দিয়েছে, তাই নিঝুমকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। পুলিশ এসে পৌঁছালে সব ডিটেলস বলে। নিঝুমের সাথে কলে কথা বলার রেকর্ডও দেয় প্রমাণ হিসাবে। তারপর পুলিশ নিজের কাজ করে আর আলফি নিঝুমকে নিয়ে চলে যায়। রাত 3টার বেশি বাজে। আলো আধারিতে ঘুমন্ত নিঝুমের মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে আলফি। ঘুমের মাঝে মেয়েটাকে অপলক দেখা তার পছন্দের কাজের মধ্যে একটি। মায়াবী মুখটা কেমন কাহিল অবস্থা,
বাইরে সনসন শীতল হাওয়া বইছে। এই তো কিছুক্ষণ আগে নিঝুমকে নিয়ে বাড়ি ফিরেছে সে, এখনো ঘুমের ডোজ কাটেনি ওর। আর যদি সে আরেকটু দেরিতে পৌঁছাতো তবে কি হতো ভাবতে গায়ে রাগের কাঁপন ধরছে তার। তখন পুলিশ না এলে হয়তো অ্যালেক্সে খেয়ে সে আজ নিজ হাতে মেরে ফেলত। তার এই ফুলের মতো বউটার দিকে কেউ হাত বাড়বে তাকে তো সে ছেড়ে দেওয়ার মতো না। নিঝুমকে নিজের কপালে উষ্ণ ঠোঁটে ছোঁয়া এঁকে দিয়ে দাঁড়ায়। ফোন করে শাহরিয়ারকে, তারপর বলে, অ্যালেক্স যেন সহসা বেল না পায়। গট ইট? অপর পাশ থেকে শাহরিয়ার হ্যাবোধক বাণী শোনালে সে ফোন রাখে, বসে আবার নিঝুমের পাশে। সকালের প্রথম সূর্যকিরণ পর্দার ফাঁকে থাই গলে রুমের ভিতরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আস্তে আস্তে ঘুম ছুটে যায় আলফির। চোখ মুখ কষলে নিঝুম তারই দিকে চেয়ে আছে। অতঃপর তৎপর হয়ে বিছানা থেকে মাথা ওঠায় আলফি। নিঝুমের চোখ মুখ শুকনো, স্থির চাহনি তার। আলফি বলে, গুড মর্নিং। নিঝুম জবাব দেয় না, ফের চোখ বুজে নেয়। আলফি সন্ধ্যান হয়ে নিঝুমের কপালে হাত রাখলে নিঝুম মেয়েটির গায়ের ভীষণ জ্বর। সেন্স আসলেও জ্বরের ঘরে শরীরের শক্তি নেই। আলফি উঠে যায়। কাল বিকেলের পর তো নিঝুমের কিছু খাওয়া হয়নি। তারপর কিডন্যাপ হওয়ার ভয়, বার করে ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে শরীর আর কত সইবে। আলফি রান্নাঘরে গিয়ে স্যুপ রান্নার প্রস্তুতি নিচ্ছে। ফ্রিজ থেকে চিকেন বের করে আদা কুচি ও লবণ সামান্য তেল দিয়ে বয়েল হতে দিয়ে নিচে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে স্যুপ রান্না করে ফেলে। তারপর স্যুপ নিয়ে নিঝুমের ঘরে যায়। ওকে উঠিয়ে গলার কাছে রুমাল বেঁধে নিজের বুকের সাথে ঠ্যাস দিয়ে বসে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছে। কিছুটা কোনো মতে খেতেই বমি করে দেয় নিঝুম। নিজেকে সহ বিছানা, কমফোর্টার ও আলফির ট্রাউজারও বমিতে ভরিয়েছে। অতঃপর ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। আলফি চোখ মুখ খিচে বসে আছে। জীবনেও সে এরকম পরিস্থিতিতে পড়েনি। টিস্যুর বক্স এনে প্রথমেই নিঝুমের মুখ ও গলা মুছে দিল। জামার উপর থেকে হালকাভাবে বমি মুছে নিয়ে নিজের ট্রাউজার, বিছানা, কমফোর্টার সব থেকে বমি মুছে নিল। আলফির ঘড়িতে সময় দেখল 8টার একটু বাজে। তার বাবা মায়ের ফ্ল্যাটের সময় হতে এখনো বাকি, কিন্তু নিঝুমের জামা বদলাতে তো হবে। বমির জামা পরে এতক্ষণ থাকবে কিভাবে? কিন্তু যদিও বদলে দেয় তবে নিঝুমের হুঁশ ফিরলে নিঝুম ওর সাথে কী করবে কে জানে। যদিও তার অধিকার আছে, কিন্তু নিঝুম তো এখনো জানে না সেটা। এমনিতেই জ্বর সালে অ্যালেক্সের কাণ্ডের প্রতিক্রিয়া কেমন হবে সেটা নিজেই উদ্বিগ্ন সে। আলফি নিজের আবার পোশাক বদলে ফ্রেশ হয়ে তোয়ালে এয়ার ফ্রেশনার ও একটা মাইন্ড বডি স্প্রে নিয়ে আসলো রুমে। এয়ার ফ্রেশনার স্প্রে করে দিল। তারপর পানিতে তোয়ালে ভিজিয়ে নিঝুমের মুখ ও গলা আবার মুছে দিয়ে জামাতে বডি স্প্রে দিয়ে দিল। এরপর ওকে আবার বসিয়ে স্যুপ খাওয়াচ্ছে। এবার আর বমি করেনি। স্যুপ খাওয়ানোর পর এবার ওষুধ খাইয়ে দেয়। নিঝুমকে স্যুপ ও ওষুধ খাওয়ানোর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যে। এরপর নিজেকেও খেয়ে নেয়। নিঝুমের জ্বর ছেড়ে গেছে। জ্বরের ঘরে মেয়েটা তার বড় আম্মুকে খুঁজছিল। সবসময় তো মিসেস আয়েশাই তার পাশে থেকেছেন, মাতৃস্থানে আগলেছেন, তাই অসুস্থতায় ওনাকে মনে পড়ছে। জ্বর ছাড়ার পর এখন ঘুমাচ্ছে। মিস্টার জুনাইদ ও মিসেস আর্লিনও এসে পৌঁছেছেন। আলফি ওনাদেরকে পুরো ঘটনা বলেছে। মিসেস আর্লিন এখন নিঝুমের মাথার কাছে বসে আছেন। একটু পর জ্ঞান ফিরে নিঝুমের। চোখ খুলে প্রথমে মিসেস আর্লিনকে দেখতে পাই। পরক্ষণেই কাল রাতে স্মৃতি মনে পড়তে চিৎকার করে লাফিয়ে উঠে বসে। মিসেস আর্লিন ওকে চাপড়ে বুকের সাথে ধরে বুঝতে পারে কান্নার তালে মেয়েটা কাঁপছে। তিনি সান্ত্বনা দিচ্ছেন। চিৎকারের শব্দে আলফি ও মিস্টার জোনাল্ড ওই ঘরে আসে। রিল্যাক্স ঝুম, তুমি এখন সেফ। অ্যালেক্স পুলিশ কাস্টাডিতে আছে। হি উইল বি পানিশড। নিঝুম এখনো ট্রমার মধ্যে আছে। মিসেস আর্লিন ওকে জাপটে আগলে ধরে আছেন। আলফি ওর হাত ধরতে গেলেই আটকে পিছিয়ে যাচ্ছে। এতে ব্যথিত হয় আলফি। মিসেস আর্লিন ওকে ইশারা করলেন। তিনি দেখছেন। রুম থেকে বেরিয়ে গেল আলফি। তারপর বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আলফি এখন অ্যালেক্সকে যে হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে সেখানে ও অ্যালেক্সকে রাখা কেবিনে দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। অ্যালেক্সের এখন স্যালাইন চলছে। ঘুমে সে। আলফি বাঁকা এসে ইঞ্জেকশনটা স্যালাইনের বোতলে দিয়ে দিল। তারপর অ্যালেক্সের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
আবার ঝুম সুইটহার্টকে তুই হার্ট করতে চেয়েছিস। যে হাত দিয়ে ওকে ছুঁয়েছিস সেই হাতের শিরা উপশিরা দিয়ে তোর শরীরেই বিষ প্রবেশ করবে। যাকে আমি সামান্য ফুলের টোকাও দিইনি তাকে তুই। বেস্ট অফ লাক বলে সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ যেতেই অ্যালেক্সের শরীরে এর প্রতিক্রিয়া শুরু হতে থাকে। হার্টবিট ক্রমাগত বাড়ছে। নার্স ও ডাক্তারের ছোটাছুটি শুরু হয়ে গেছে। কিন্তু রাত গভীর হতেই আজ বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। নভেম্বরের শুরুর দিকে অটোয়াতে উষ্ণতা খানিক থামলেও ধীরে ধীরে তীব্রতা মাইনাসের দিকে ধাবিত হচ্ছে। নভেম্বর শেষে তুষারপাতের শুরু হয়। এখন নভেম্বর শুরুর অর্ধ। যাদের শুল্কপক্ষ চলো মেঘের আড়ালে লুকায়িত চন্দ্রমা। নিজমের ঘুম ছুটে গেল। অন্ধকারে দেওয়ালের দিকে চেয়ে থাকে খানিকক্ষণ। স্ট্রিট লাইটের আবছা আলোয় ঘরের জিনিসপত্র আবছা বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত ৩টার মতো বাজে। নিজম পাশ ফিরে আর্লিনকে দেখল। ঘুমাচ্ছেন তিনি। নিজমকে সারাদিন খুব আগলে আগলে রেখেছেন, একদম তার বড়ম্মর মতো। হালকা হাসলো নিজম। নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। তারপর বারান্দার ঠাই খুলে বাইরে এলো। বৃষ্টির সাটে বারান্দার মেঝে ভিজে একাকার। ঠান্ডা বৃষ্টি ভেজা মেঝেতে পা রাখতেই শরীর যেন শিরশির করে উঠল। অতঃপর খালি পায়ে বারান্দা পেরিয়ে ঘাসের ভেজা জমিনে নেমে দুপা ছড়িয়ে চোখ বন্ধ করে আধার অম্বরের দিকে মুখ করে আছে। অম্বর ফুরে মেঘেদের কান্না নিমিষে ওকে ভিজিয়ে একাকার করে দিল। মেঘেদের কান্নার আড়ালে আড়াল হলো ওর নেত্র যুগল দিয়ে গড়িয়ে আসা অশ্রুধারা। হঠাৎই আচমকা একটা শক্ত কঠোর হাত তাকে টেনে বারান্দায় নিয়ে এলো। তৎপর ঘাবড়ে পিটপিট করে চোখ খুলতে দেখতে পেল আবছা মানবটিকে। রুডতার সর্দার কণ্ঠে, আর ইউ ক্রেজি? এই ঠান্ডার মধ্যে মাঝরাতে বৃষ্টিতে ভিজেছো? সকালেই জ্বর থেকে উঠলে, এখন আবার বৃষ্টিতে ভেজা কোন সাহসে? কিয়ৎক্ষণ চেয়ে থাকতে রুদ্ররূপী মানবটির চেহারা স্ট্রিট লাইটের আলোয় দৃশ্যমান হয়। আলফি ভিজে একাকার। নিজম ভাঙা স্বরে বলে, বৃষ্টিতে ভিজতে সাহস লাগে। হেয়ালি করছো ঝুম? যা মনে হয়। আমি তো সাহসী, না হলে কি পালিয়ে আসি? এভাবে একজন পুরুষের বাড়িতে থাকি, চোখের সামনে বাবা মাকে রক্তাক্ত দেখেও বেঁচে থাকি। আলফি হতবাক হয়ে চেয়ে আছে। মেয়েটা টলছে রীতিমতো, হাত ঠান্ডা বরফের মতো। কণ্ঠে নমনীয়তা নেমে এলো যেন। কি বলছো এসব? তুমি অসুস্থ? বৃষ্টিতে ভেজা একদমই উচিত হয়নি। চলো ভেতরে। আলফির হাতে এক প্রকার ঝটকা দিয়ে ছাড়িনি। তপ্ত কণ্ঠে নিঝুম বলে, ইউ হ্যাভ নো রাইট টু টাচ মি। আলফি যেন অবাক হওয়ার বাকি ছিল। সে সাথে সাথে প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। নিঝুম আবারও বলল, আই এম ম্যারিড আলফি। আমার এখানে আসাই উচিত হয়নি। সত্যি বলতে মোহে পড়ে গিয়েছিলাম আমি। নিজের মতো ভালো থাকার মোহ, স্বপ্ন ছোঁয়ার মোহ, ভালোবাসা পাওয়ার মোহ। কিন্তু ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে সব থাকে না। বিয়ে হয়েছে, সেটা যার সাথেই হোক, মেনে নেওয়া উচিত ছিল। আমার কি মনে হয় জানো, অ্যালেক্স আমাকে প্রস্টিটিউট ভেবেছে। তুমি ওকে বলেছিলে আমি ম্যারিড, কিন্তু ও দেখেছে আমি তোমার সাথে যাওয়া আসা করি, তোমার বাড়িতে থাকি, তাই হয়তো আমাকে ওরকম মেয়ে ভেবে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। তা আমি যদি জায়ানির সাথে থাকতাম তাহলে কেউ আমাকে এত হীন ভাবতো না। ওর ভয়েই মানুষ আমার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। বড় আব্বু ঠিকই বলতো, আমি এতটাই অপয়া যে কোনোদিন নিজের জন্যই বিষ হয়ে দাঁড়াবো। কথাগুলো তীরের মতো ক্ষত বিক্ষত করলো আলফিকে। রাগে আলফির কপালের রগগুলো লাফাচ্ছে। নিঝুমকে কিছু বলার মতো কথা সে গোছাতে পারছে না। ফের নিঝুমের হাত ধরতে চাইলে নিঝুম দুপা পিছিয়ে যায়। তৎক্ষণাৎ আলফির রাগের বহিঃপ্রকাশ ঘটল। হ্যাঁচকা টানে নিঝুমকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিজের আঙ্গুলের স্পর্শ ওর কপাল থেকে গাল বেয়ে থুতনিতে এনে ঠেকালো। অতঃপর হিসিয়ে বলল, এতক্ষণ যা বললে তা যেন পরবর্তীতে আর না শুনি। এই কথাগুলো যদি আমি অন্য কারো মুখ থেকে শুনতাম তবে তাকে। আর রইল অ্যালেক্স, ওর শাস্তি পেয়ে গেছে। আলফির চোখ মুখ দেখে নিঝুমের ভয় হতে শুরু করলো। এই শক্ত বাহুডোর থেকে ছাড়া পেতে হাঁসফাঁস করতে লাগলো। আলফি তাতে বাঁকা হেসে বলে, আমি যদি তোমাকে না ছাড়ি তবে আমার থেকে তুমি কখনোই মুক্তি পাবে না। তুমি আমার জীবনের আসক্তির মতো, প্রণয় আসক্তি। সেই তোমার দিকে নজর দেয়া। আলফির অসমাপ্ত বাক্যটা নিঝুমকে আরো অস্থির করে তুলল। কাপা কাপা স্বরে শুধালো, অ্যালেক্স কোথায়? কি করেছো তুমি ওর সাথে? রিল্যাক্স সুইটহার্ট, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। রুমে যাও,
ভেজা ড্রেস বদলে মেডিসিন নিয়ে ঘুমো, তুমি এখনো উইক। এই বলে আলফি নিঝুমকে ছেড়ে দিল। রুমে যেতে ইশারা করলো। নিঝুম পূর্বে নাই অস্থির কণ্ঠে ফের প্রশ্ন ছুল। কি করেছো তুমি আলফি? তোমাকে আমার খুব ভয় করছে। তুমি অ্যালেক্সকে আবার বলো আলফি। শেষের কথাটা আলফি দুবাহু ধরে ঝাঁকিয়ে বলল। আলফি উত্তরে বলল, মারিনি, কোমাতে আছে। কোমা? নিঝুমের কণ্ঠে অবিশ্বাস্য সুর। আলফি হাই তুলতে তুলতে বারান্দার সাথে রুমে ঠাই খুলল। নিঝুমকে রুমে ঠেলে ঢুকিয়ে দিয়ে আবার লাগিয়ে দিতে নিতেই নিঝুম ওর হাত ধরে ব্যগ্র কণ্ঠে শুধায়, কোমাতে কিভাবে গেল? সত্যি করে বলো আলফি। অ্যালেক্সকে নিয়ে নিঝুমের অত চিন্তা আলফির বিরক্ত ঠেকছে। সে বলে, আমি পাঠিয়েছি, তাই গেছে। কেন, মায়া হচ্ছে? ও বলেছিল তোমরা নাকি রিলেশনশিপে আছো। নিঝুম হতবাক হয়ে চেয়ে রইল। নিঝুমের এই নিস্তব্ধতাই সুযোগ। আলফি আজ প্রথমবার নিঝুমের সজ্ঞানে নিঝুমের গালে নিজের অস্ত্র স্পর্শ করল। অতর্কিত কাণ্ডে নিঝুম আলফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আলফি হাসছে আর বলছে, ইউ আর মাইন সুইটহার্ট, জাস্ট মাইন। ঝড় বৃষ্টি স্নাত রাতের প্রহর শেষ হলো। নিঝুমের মনে ঘোর মেঘ জমেছে। গতকাল রাতে আলফির ব্যবহার তার মনে ভীতির সঞ্চয় করেছে। তাই সাত সকালে নাস্তার জন্য তাকে ডাকালো, সে রুম থেকে বের হচ্ছে না। নাস্তার টেবিলে বসে আলফি নিঝুমের জন্য অপেক্ষা করছে, কিন্তু বারবার ডাকালো সাড়া না পেয়ে নিজে উঠে যেয়ে ডাকতে। দরজায় টকা দিয়ে ডাকে। ভেতর থেকে নিঝুম জবাব দেয়, আমার খিদে নেই, ইউনিভার্সিটিও যাব না, তাই পরে খাবো। আলফি আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। ঘুরে এসে টেবিলে বসে খেতে শুরু করলো। মিস্টার জুনায়েদ এসব দেখে বলেন, আমার মনে হয় ও এখনো ভয় পাচ্ছে, আর একটু সময় নিক। আলফি কোনো উত্তর দিল না। খাওয়া শেষ করে বেরিয়ে গেল। এদিকে নিঝুম নিঝরকে কল করছে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠা, বড় আব্বু জেনে গেলে যাক। নিঝরের মনে হলো নিঝুমের কিছু হয়েছে। সে বলল, সেটা পাঠালাম, কিন্তু তুই হুট করে বলছিস কিছু হয়েছে? আর 2 দিন তোর ফোন বন্ধ কেন ছিল? নিঝুম এখানে ঘটনা বলে নিঝরও বড় আম্মুকে চিন্তায় ফেলতে চাইল না, তাই বলল, ফোনে একটু প্রবলেম হয়েছিল, আমার আনা টাকাও খুব সামান্য আছে। তাছাড়া আমি রিয়েলাইজ করলাম আলফি আমাকে অনেক হেল্প করেছে। তোকে তো সেদিন বললাম যে আমি আসলে এতদিন যাবৎ আলফির বাড়িতেই থাকছি। আলফির বাবা মাও আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার কাছে এখানে এতদিন থাকাটা ভালো দেখাচ্ছে না। আমি একটু আগে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড প্রিয়াকে মেসেজ করেছি, ও যেন আমার জন্য একটা থাকার জায়গা খোঁজে। আমি আগেই বলেছিলাম, একটা প্রাপ্তবয়স্ক পুরুষের বাসায় থাকাটা ভালো দেখায় না, কিন্তু তার বাবা মাও আছে বলে থাকা যায়। যাই হোক, আমি টাকা পাঠাচ্ছি। তাছাড়া আমার মনে হচ্ছে জায়ান তোর বিষয় নিয়ে কনসার্ন না, না হলে ওর এত লিঙ্ক আপ থাকতেও এতদিনও তোকে খুঁজে পেল না। স্ট্রেঞ্জ। নিঝুম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তার এখন মনে হচ্ছে জায়ান থেকে খুঁজে পেলে সে জায়ানের সাথে চলে যাবে, কিন্তু জায়ান যদি তাকে শাস্তি দেয়, এই ভয়টা হচ্ছে তার। আলফিকে ইউনিভার্সিটিতে যাবে না বলেও আলফি অফিসে যেতেই নিঝুম ইউনিভার্সিটির নাম করে বেরিয়েছে। মিস্টার জুনায়েদও ওকে পৌঁছে দিবে বলেও নিঝুম রাজি হয়নি। সে প্রথমে পিয়া যে ফ্ল্যাটে থাকে সেখানে যাবে। পিয়াই যেতে বলেছে, তারপর ক্লাস করতে যাবে। পিয়ার ওখানে গিয়ে দেখে ফ্ল্যাটে 3টা রুম, একটা ডাইনিং ও কিচেন, প্রতিটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে। এই ফ্ল্যাটে ওরা 6 জন মেয়ে থাকে। এর মধ্যে 2 জন ইন্ডিয়ান, একজন নেপালের, একজন পাকিস্তানের, একজন মেক্সিকান, একজন কানাডারই অন্য শহরের। ফ্ল্যাটের রুমগুলো তেমন বড় না। নিঝুম ঘুরে ঘুরে দেখে পিয়া বলে, আমি ওদেরকে এখনো বলিনি। ওরা যদি রাজি হয় তবে তুই এখানেই উঠতে পারবি, কিন্তু রাজি না হলে বুঝেছি তো, রেন্টের ডিস্ট্রিবিউশনেরও ফ্যাক্ট আছে। তবে আমি খোঁজ নিব, আরও তোকে জানাবো। সাথে একটা পার্ট টাইম জবেরও খোঁজ করছি। করব, কিন্তু তুই হুট করে কেন আলফির বাড়ি ছাড়তে চাইছিস? তোদের মধ্যে ঝগড়া হয়েছে? ব্রেকআপ করে ফেলবি নাকি? পিয়ার কথা শুনে নিঝুম চমকায়। আলফির সাথে তার রিলেশন তো গড়ে ওঠেনি। ভালোবাসার কথা বলার আগেই বিয়ে হয়ে গেল, তারপর আর বলেনি। নিঝুম বলে, আলফির সাথে আমার কোনো রিলেশন নেই, উই আর জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? আমি তো ভাবলাম ও তোর বয়ফ্রেন্ড। কত কেয়ার করে তোর, তুই তো বলেছিলি। ওর মা বাবাও তোকে অনেক আদর করে।
কিন্তু আমাদের বন্ধুত্বটা প্রেমের সম্পর্কে যাওয়ার আগেই থামে নিঝুম। পিয়াকে সে বিয়ের ব্যাপারে কিছুই বলেনি, এমনকি মোনাও নোয়াকেও না। নিঝুমকে চুপ করে যেতে দেখে পিয়া শুধোই। কি হলো, থেমে গেলি কেন? প্রেম হয়নি কেন? আমি আসলে ম্যারিড। বিয়েটা আমাকে জোরপূর্বক দেয়া হয়েছে। আমি রাজি ছিলাম না। বড় আব্বু তার ব্যবসার লাভের জন্য আমাকে তার এক বিজনেস পার্টনারের সাথে বিয়ে দিয়েছেন। আমি বিয়ের আগে রুম বন্দি ছিলাম, তাই বিয়ে করে পালিয়ে এসেছি। বিয়েটা না হলে হয়তো আলফির সাথে আমার, যাই হোক, এখন আর সম্ভব না। খুব ভালো গল্প বললি তো। বিয়ে করেও পালায়? এই পালিয়ে লাভটা কি? বিয়ে তো হয়েই গেছে। আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছিলাম, কিন্তু উনি যে আমাকে ডিভোর্সের রাইট দেননি সেটা জানতাম না। যদি দিত তাহলে আমাদের ডিভোর্স হয়ে যেত। ও, তোর জন্য খারাপ লাগছে। যাকে ভালোবাসিস তার সাথে এক বাড়িতে থেকেও নিজের ভালোবাসা লুকাতে হচ্ছে। আবার যাকে বিয়ে করেছিস তার থেকেও পালিয়ে বেড়াতে হচ্ছে। আচ্ছা, তোর হাজবেন্ড কি দেখতে খারাপ নাকি বয়স্ক? বয়স্ক না, কিন্তু তাকে আমি কখনোই দেখিনি। হ্যাঁ, দেখিসনি? তাহলে বিয়ে কিভাবে? ও সরি, তোদের বিয়ে রিচুয়াল তো আলাদা। তারপর বললি জোর করে বিয়ে দিয়েছে, রুমে আটকে রেখেছিল। কিন্তু যাকে বিয়ে করলি তাকে একবারও দেখতে ইচ্ছে হয়নি? আমি হলে তো না দেখেই থাকতে পারতাম না। হুট করে নিঝুম অন্যমনস্ক হয়ে গেল, বিড়বিড় করে বলল। এখন দেখতে চাই। তার এত ক্ষমতা তো আমাকে এতদিনেও খুঁজে পেল না। কি বলিস বিড়বিড় করে? সংবিত ফেরে নিঝুমের। কৃত্রিম হাসি হেসে বলে, না কিছু না, বাদ দেও সব, চল ভার্সিটিতে যাই। হ্যাঁ, আরো 20 মিনিট ওয়েট, আমি শালটা নিয়ে নিই। নিঝুম অপেক্ষা করলো, অতঃপর দুজন বেরিয়ে গেল। আরও 3 দিন পেরিয়ে গেছে। নিঝুম আলফির সামনে যায় না। সামনে সকালে আলফি নাস্তা করতে আসার আগে নাস্তা নিয়ে নিজের ঘরে চলে যায়। তারপর আলফি বেরিয়ে যাওয়ার পর নিজে বের হয়। নিঝুম তো আলফিকে ইগনোর করছে, এটা সবাই বুঝে গেছে। আজও নিঝুম নাস্তা নিয়ে রুমে বসে খাচ্ছে। আলফি চোখ মুখ শক্ত করে টেবিলে বসে নাস্তা করছে। মিস্টার জুনাইদ বলেন, নিঝুমের হুট করে কি হলো বলো তো? তোমাকে একদম এড়িয়ে চলছে। ওর মন মর্জির মালিক, বাদ দাও ড্যাড। মিস্টার জুনাইদ ছেলের মুখের ভাব দেখে ব্যথিত হলেন। আলফি নাস্তা শেষ করে ওঠার সময় তিনি বলেন, আমাদের তো 3 দিন পর চলে যাওয়ার কথা। আমিও তোমার মা চাইছি আরও কিছুদিন থাকি। নো ড্যাড, তোমাদের যেদিন যাওয়ার কথা সেদিনই যাবে। কিন্তু নিঝুম তো তোমাকে ইগনোর করে চলছে। এজন্যই আমি চাইছি তোমরা আরও না থাকো, তাহলে ও আমাকে ইগনোর করতে পারবে না। বলে আলফি বেরিয়ে যায়। রুমের দরজার কাছে দাঁড়িয়ে নিঝুম সবটাই শুনল। সেও ভেবে রেখেছে যেদিন আলফির বাবা মা চলে যাবে সেদিন সে পিয়াদের ফ্ল্যাটে গিয়ে উঠবে। পিয়ার মেক্সিকান রুমমেট রাজি না হলেও নেপালি ও পাকিস্তানি মেয়েটা রাজি হয়েছে নিঝুমকে নিজেদের রুমে রাখতে। অতঃপর মাস শেষে হলে পিয়া ওর জন্য একটা কোথাও থাকার ব্যবস্থা করবে। নিঝুম ফুস করে নিঃশ্বাস ছাড়ে। সেদিন আলফির ওই আচমকা ব্যবহার ও কাজে তাকে আলফির সাথে এক বাড়িতে থাকার সাহস দিচ্ছে না। তারপর পিয়া, নোয়া ও মোনাকে নিয়ে হসপিটালে অ্যালেক্সকে দেখতে গিয়েছিল। সত্যি অ্যালেক্স কোমাতে। হসপিটালের কর্তৃপক্ষ বলেছে সিসিটিভি ফুটেজ ডিলিট করা, তাই তারা ধরতে পারছে না। আলফি নাকি অ্যালেক্সের সমস্ত চিকিৎসা খরচ দিচ্ছে। নিঝুম বুঝতে পারছে না আলফি নিজেই অ্যালেক্সের এই অবস্থা করে আবার নিজেই খরচ দিচ্ছে। ক্যামিলিয়ার কোম্পানির সাথে হওয়া বিজনেস ডিল আজ শেষ হয়েছে। দুই কোম্পানির সৌজন্যতায় একসাথে নিজেদের ডিল সম্পূর্ণ হওয়ার মিটিং রুমে জড়ো হয়েছে। সব ধরনের ফর্মাল কাজ শেষ। আলফি ও ক্যামিলিয়া হাত মেলায়, একে অপরকে অভিবাদন জানায়। ক্যামিলিয়া আলফিকে বলে, I hope in future we will do more deals together. আলফি দুর্বদ্ধ হাসলো। ক্যামিলিয়া আবারও বলল, Let's celebrate this achievement. অফ কোর্স, বাট নট টুডে। Okay, then this holiday. ওকে। ক্যামিলিয়া আলফির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, I have a very special surprise for you. অ্যান্ড আই হ্যাভ টু। ক্যামিলিয়ার মনে রং বেরঙের ফুল ফুটছে। জ্যান তাকে সারপ্রাইজ দিবে, তাহলে কি জ্যানের মনে সে জায়গা করে নিতে পেরেছে? আর তোর সইছে না তার। হুট করে এসে জ্যানকে জড়িয়ে ধরে। জানি আলফি। ক্যামিলিয়া ওর আলফি নামটা জানে না। আশঙ্কিক কাণ্ডে আলফি চমকায় না, কিন্তু খুব সাবধানে ক্যামিলিকে নিজে থেকে সরিয়ে মিটিং রুমে উপস্থিত মানুষের দিকে ইশারা করে।
তাতে ক্যামেলিয়া লজ্জা পেয়ে লাজুক ভঙ্গিতে সবার দিকে তাকায়। হলিডে আজ। মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিন আজ নিউ ইয়র্কে ফিরে যাবেন। 3 সপ্তাহ এখানে থেকেছেন ওনারা। নিঝুম ওনাদের বিদায় বেলায় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। মিসেস আর্লিনও নিঝুমকে ছাড়তে চাইছেন না। মিসেস আর্লিন বলেন, আই উইল মিস ইউ ডিয়ার। মি টু আন্টি। তোমার সেমিস্টার শেষ হলে নিউ ইয়র্কে যেয়ে বেরিয়ে এসো। তখন তো তুষারের ঢাকা থাকবে সব। 4 জন একসাথে বারবিকিউ অ্যান্ড চায়ের আড্ডা দিব। ওখানে আমাদের নেইবার বাঙালিরা মিলে পার্টিও করি। নিঝুম কৃত্রিম হেসে সায় দিল। তারপর ওনারা বিদায় নিয়ে বের হলো। আলফি ওনাদের এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিবে, তারপর ছোট একটা কাজ ছেড়ে আসবে। সবাই চলে যেতেই নিঝুম নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলো। বিয়াকে সে বলে রেখেছে আজকে ওদের ফ্ল্যাটে আসবে। সব গোছগাছ করতে করতে একটু সময় লেগে গেছে। তারপর নিজেও রেডি হয়ে বারান্দা দিয়ে বাড়ির পেছনের ও পাশের গাছগুলো দেখতে যায়। নভেম্বরের শেষ অর্ধ ও শীতল কাছাকাছি হয়, বেশ কনকনে ঠান্ডা পড়েছে। আবার অধিদপ্তর বলেছে এই সপ্তাহে তুষার পড়ার সম্ভাবনা আছে। তখন গাছগুলোতে এই শরৎকালের বর্ণিল সৌন্দর্য দেখা যাবে না। বিশাল জিস্কো গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। পাশেই 2-3টা ম্যাপল গাছ ও আপেল গাছ। এখানে আসার আগে হাতে করে নিজস্ব ডায়েরিটা নিয়ে এসেছে। শুকনো দুটো জিস্কো পাতা ও ম্যাপল পাতা তুলে নিয়ে ডায়েরিতে রেখে তারিখ সহ লাগানোর আগে কস্টিপ নিয়েও এসেছে। যেদিন প্রথম এখানে এসেছিল প্রায় 1.5 মাস আগে, সেদিন ফ্রেশ দুটো জিস্কো ও ম্যাপল পাতা ডায়েরিতে লাগিয়ে তারিখ সহ লিখেছিল, জীবনের নতুন অধ্যায়ের সূচনা, নতুনভাবে স্বপ্ন পূরণের পথযাত্রা। আর আজ লিখল, আজকেই আলফির বাড়িতে আমার শেষ দিন। মন ও মস্তিষ্কের সাথে ক্রমাগত যুদ্ধ করে মনকেও মস্তিষ্কের পথে নিয়ে এসেছি। মন তো আবেগী, সারা জীবন মনকে প্রাধান্য দিয়ে এই প্রথম মনের বিরুদ্ধেই মনকে বুঝিয়ে ফেলেছি। ভালোবাসলেই পেতে হবে কেন? আমারটা না হয় আমি আমার মনেই দাফন করলাম। ভালো থাকুক সে, আমাকেও নিজের গন্তব্যে গুনতে হবে। গন্তব্য তো সেই অপ্রিয় মানুষটা যাকে আমি দেখিনি। অদূর ভবিষ্যৎ আমার জন্য কি অপেক্ষা করছে তাও অজানা। এই অজানাই আমার হৃদয় হিয়ায় শঙ্কার দামামা বাজাচ্ছে। কিন্তু নিঝুম স্ট্রং, ছোট্ট থেকেই স্ট্রং। সব প্রতিকূলতা ডিঙিয়ে আলো ঠিক খুঁজে নেবে। জীবনে তো সে আলোর অন্বেষণেই বেঁচে আছে। শীতল শিশির জমা ঘাসের উপর বসে লেখাগুলো ডায়েরির পাতায় লিখে বুক ভরে শ্বাস নিল। চারপাশ আবারও একবার চোখ বুলালো, অতঃপর উঠে দাঁড়ালো। প্রকৃতিতে সন্ধ্যা নেমে গেছে। মাগরিবের নামাজটা পড়েই আলফি এলেই বেরিয়ে যাবে। অনলাইনে ক্যাবও বুক করে ফেলেছে ইতিমধ্যে। নামাজ পড়ে উঠতেই বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে। আলফি এসেছে। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিল। তারপর নিজের নীলরঙা বড় লাগেজটা টেনে বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়ালো। আলফি গাড়ি পার্ক করে দরজা খুলে বাড়ির ভিতর ঢুকতেই নিঝুমকে দেখে হাতে বড় লাগেজটা ধরে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। আলফি ভুরু কুঁচকালো, অতঃপর শুধালো, কি ব্যাপার, লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? নিঝুম নিজেকে শক্ত করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি চলে যাচ্ছি আলফি। নিঝুমের মুখ থেকে এই কথাটি শুনে আলফির কপাল যেন আরো কুঁচকে গেল। সে দরজা লাগিয়ে কিছুটা এগিয়ে সন্ধ্যান কণ্ঠে ফের শুধায়, চলে যাচ্ছ মানে? চলে যাচ্ছি মানে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠবো। রিজন? আলফির চোখে মুখে হুট করে ক্রূরতা ফুটে ওঠে। নিঝুম মৃদু স্বরে জবাব দিল, আমার মনকে আমি বুঝিয়ে ফেলেছি। তোমার সাথে একা এক বাড়িতে আমি থাকতে পারবো না। ডিসিশনটা আমার আরো আগেই নিতে হতো, কিন্তু মনের কাছে বাধা ছিলাম। সেই বাঁধন আমি মুক্ত করে চলে যাচ্ছি। কথাটা শুনে আলফি এক পা দু পা করে নিঝুমের দিকে আগাচ্ছে। চোখে মুখে রাগের চাপা আভাস। নিঝুম এতক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও এখন তার ভয় হচ্ছে। সেদিন রাতের আলফির সাথে এখন তার দিকে এগিয়ে আসা আলফির বড্ড মিল। এই আলফির সাথে তার এক বাড়িতে এসে থাকতে পারবে না। নিঝুম ভীত পদে পেঁচাতে ডাইনিংয়ের চেয়ারের সাথে বাড়ি খাওয়ার আগেই আলফি ওর কোমর চেপে ধরে ফেলে। তারপর নিঝুমের কপালে জড়ো হওয়া চুলগুলো কানের পাশে গুজিয়ে দিয়ে নিজের তর্জনী আঙ্গুল ওর কপাল থেকে গালে থুতনিতে ঠেকিয়ে বলে, বাঁধন তুমি একা মুক্ত করতে চাইলেই কি হবে?
এর এক পাশ তো আমার দখলে। আলফির কথা ও কাজে আরো ভরকে ওঠে নিঝুম তোতলানো স্বরে প্রশ্ন সুরে। মানে? মানে বুঝতে পারছো না? অসহায় চোখে তাকায় নিঝুম। আলফি দুর্বদ্ধ হেসে বলে, বুঝতে হলে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, যাবে? নিঝুম মাথা দুদিকে হেলিয়ে না করে অস্বস্তির সাথে আলফিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলে, কাব্য চলে আসবে, প্লিজ আলফি আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। চট করে আলফি ওকে ছেড়ে দিল। তারপর দুপা পিছিয়ে বলল, আলফি তোমাকে যেতে দিতে পারে এক শর্তে, তোমাকে এখন আমার সাথে এক জায়গায় যেতে হবে। আলফি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঝুম সুইটহার্ট। এতদিন আমার কথা মেনে নিতে পেরেছো, আজ আলফি তোমাকে শেষবার রিকোয়েস্ট করছি, মানতে তোমাকে হবেই। এটাকে রিকোয়েস্ট? তাহলে অর্ডার ভেবে নাও। বলে সে আবারও এগুলো নিঝুমের দিকে। নিঝুম পেছোতে গিয়ে চেয়ারের সাথে পিঠে বাড়ি খায়। আলফির হাবভাব দেখে বোঝা যাচ্ছে আলফি নিজের কথা না মানিয়ে তাকে যেতে দিবে না। অগত্যা রাজি হলো। ক্যাব ড্রাইভারও ইতিমধ্যে চলে এসেছে। নিঝুম ফোনে কল করে আলফি খপ করে ফোনটা নিয়ে নিজেই কথা বলে, ক্যাব ড্রাইভারকে ডাবল ভাড়া দিয়ে ফিরে যেতে বলে। এরপর নিঝুমের লাগেজ সহ নিঝুমকে নিয়ে গাড়িতে ওঠে। নিঝুম ভীত ও সন্ধিয়ান হয়ে দেখছে আলফি এখন নিঝুমকে নিয়ে নাইট ক্লাবে, যেখানে ক্যামেলিয়া বিজনেস ডিল অ্যাচিভমেন্টের পার্টি থ্রো করেছে, সেখানে যাচ্ছে। আজ নিঝুম জানবে তার পরিচয়, তার অধিকারবোধ চলবে ইনশাল্লাহ। আলফির সম্পূর্ণ পরিচয় জেনে নিঝুমের কি হাল হবে।